শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় পত্রে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে, অর্থাৎ যে সমস্ত অধ্যায়গুলো সমস্যা আছে সেগুলা তোমরা জানাতে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে তোমাদের সপ্তম অনেকে লিখেছো, অষ্টম লিখেছো, দশম, বিশেষ করে তিনটি অধ্যায়ের নাম উঠে আসছে। তো অষ্টম এবং দশমের তালিকাটা একটু বেশি। তো সেজন্য দশম চ্যাপ্টার থেকে, অর্থাৎ অষ্টম থেকে আমি শুরু করতেছি, যে অষ্টম চ্যাপ্টার থেকে আমরা দেখব কি কি করা যায়। তাহলে দেখো, অষ্টম চ্যাপ্টারটি অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, এটা অনেকটা বড় একটি চ্যাপ্টার ছিল, কিন্তু তোমাদের এই যে শর্ট সিলেবাস, এই সিলেবাসে চ্যাপ্টারটিকে অনেকটা কমিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সেটা ধরতে পারি অর্ধেকের চাইতেও অর্ধেক। যেমন শুধুমাত্র এখানে কি আছে, এই টপিকসগুলো, যে জড় প্রসঙ্গ কাঠামো, স্বীকার্যগুলো আপেক্ষিকতার, গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর, মাঝখানে এখানে মাইকেলসন মৌলিক পরীক্ষা কিন্তু নেই। তারপর সময়ের আপেক্ষিকতা, তারপর হচ্ছে সময় বিলম্বন বা এটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্য আপেক্ষিকতা, তারপর হচ্ছে ভরের অর্থাৎ ভর বৃদ্ধি। তাহলে আমাদের শুধুমাত্র এই কয়েকটা টপিকস। তার মধ্যে আমাদের গাণিতিক সমস্যা, অর্থাৎ আমরা গ ঘ প্রশ্ন সমাধান করতে গিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আসে, তার মধ্যে আমাদের তিনটা সূত্র এখানে আছে, যে একটা হচ্ছে কাল দীর্ঘায়ন অর্থাৎ সময় বিলম্বন, তারপর দৈর্ঘ্য সংকোচন, তারপর হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো এই তিনটার আপেক্ষিকতার জন্য আমরা যদি তিনটা সমীকরণ শিখে ফেলতে পারি, তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার ধরে নিতে পারি শেষ। তাহলে তোমাদের ওই হিসাবে চ্যাপ্টার থেকে যদি কমপক্ষে একটা প্রশ্ন তো আসবেই, আর একাধিক আসলেও এখানে একাধিক, তার মানে মাত্র তিনটা সূত্র যদি জানা থাকে তোমাদের, কারণ এখানে গ্যালিলিও রূপান্তর বা লরেঞ্জ রূপান্তর, এখান থেকে কোনো গাণিতিক সমস্যার সমাধান কখনো আসেনি বা আসার কথা না। তার মানে আমরা শুধুমাত্র তিনটে ইকুয়েশন যদি আমরা আয়ত্ত করতে পারি, ওই তিনটে ইকুয়েশন থেকে হয়তো একটা তো কনফার্ম প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাহলে এর চেয়ে সহজ আশা করি আর হওয়ার কথা না। তাহলে তোমরা আসলে এই চ্যাপ্টারটি খুব মনোযোগ দিয়ে পড়বে। তাহলে আমরা সেই জন্য আমরা যাচ্ছি পরের টপিকসে, যেমন জড় প্রসঙ্গ কাঠামো। এটা শুধুমাত্র খ নাম্বারের প্রশ্নের মধ্যে আসতে পারে, যে এর চেয়ে বেশি প্রশ্নটা আসার কথা না, যে খ নাম্বারে যে জড় প্রসঙ্গ কাঠামো কি। তাহলে আমরা যেমন একটা দুইটা কাঠামো নিলাম, যে একটা হচ্ছে এটা একটি কাঠামো আর একটি এটি কাঠামো, অর্থাৎ দুইটি কাঠামো। তো একটি কাঠামো, ধরো একটি কাঠামো ধরে নিলাম যে ও প্রাইম কাঠামোটি ও কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে গতিশীল। ভি ধ্রুববেগে যদি গতিশীল থাকে, যে সেটি ভি ধ্রুববেগে গতিশীল, তাহলে আমাদের যে পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে, এই কাঠামোগুলোকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি, অর্থাৎ যার সাপেক্ষে কোনো বিন্দুর কোনো বস্তুর অবস্থান বা বর্ণনা করতে পারে তাদেরকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যেমন এখানে এটি একটি প্রসঙ্গ কাঠামো, এটি আরেকটি প্রসঙ্গ কাঠামো। তাহলে যদি দুইটি কাঠামো যে ধ্রুববেগে, খেয়াল করো যে ধ্রুববেগ মানে হচ্ছে একটি নির্দিষ্ট বেগে যাচ্ছে, যে বেগ বৃদ্ধি পাচ্ছে না। যেমন আমরা যখন কোনো একটা বস্তুকে উপর থেকে যে উপরে ছুঁড়ে মারবো, উপরে ওঠার সময় তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, নিচে পড়ার সময় তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই বেগটি ধ্রুব না, অর্থাৎ সেটি ত্বরণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের শর্ত হচ্ছে কি হতে হবে, যে এমন দুইটা কাঠামো নিব যে দুইটা কাঠামো যে ধ্রুব বেগে গতিশীল। যেমন ধরো আমরা যখন কোনো একটা গাড়িতে উঠি, গাড়ি যখন মানে একটানা চলতে থাকে তখন হয়তো ধ্রুববেগ থাকে, কিন্তু হঠাৎ করে যখন ব্রেক করলো, তখন হঠাৎ করে কি করলো, তার হয়তো বেগ কমে যাচ্ছে, আবার স্পিড বাড়াচ্ছে, আবার হঠাৎ করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে বেগটি কি হবে না, ধ্রুব হবে না। তাহলে যদি আমরা ধরে নিলাম যে দুইটা কাঠামো, যে ত্রিমাত্রিক দুইটা কাঠামো, যে পরস্পর যদি ধ্রুববেগে গতিশীল থাকে, তাহলে যে সমস্ত কাঠামোতে আমরা যদি ধ্রুবক গতিশীল থাকে, যদি তাদের মধ্যে আমাদের নিউটনের সূত্রগুলো বা আমরা এটা বলতে পারি যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অর্জন করা যায় বা একই রূপে থাকে, অর্থাৎ আমরা ও কাঠামোতে যদি লিখি এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমাদের ও প্রাইম কাঠামোতে এফ প্রাইম ইকুয়াল টু হবে এম প্রাইম এ প্রাইম। অর্থাৎ এখানে আমাদের আমরা পাচ্ছি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এখানে আমরা একই পাবো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এটাকে আমরা বলি যে একই রূপে থাকে বা সূত্রগুলো অর্জন করা যায়
তো তাদেরকে আমরা বলতে পারি যে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমাদের এখানে যে আলোচনাগুলো সেগুলো সবসময় আসবে কি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এটা শুধুমাত্র ক নাম্বার হিসেবে আসতে পারে, এখানে আর কোনো গাণিতিক ব্যাখ্যা নেই। আর যেমন এই প্রশ্নটা দেখো অনেক সময় খ নাম্বার হইতে আসতে পারে যে ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয় কেন ব্যাখ্যা করো। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে ঘূর্ণনশীল কাঠামো মানে হচ্ছে যদি আমরা কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে বেগ তার ধ্রুব থাকবে না। আমরা জানি যে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার বেগের যে বেগ মানে হচ্ছে বেগের মান কিংবা দিক কিংবা উভয় পরিবর্তন। যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার প্রতিনিয়ত তার কি হচ্ছে বেগের দিক পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তার বেগটা কি থাকে না, একই থাকে না। তাহলে সেজন্য আমরা যেহেতু আমাদের সংজ্ঞা অনুযায়ী যে ধ্রুববেগ হতে হবে, তাহলে ঘূর্ণনশীল কাঠামো কি নয়, ধ্রুববেগ নয়, সেজন্য সেটি কি নয়, জড় কাঠামো নয়। আশা করি তোমরা সেটি লিখতে পারবে। এরপর আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি যে বিশেষ আপেক্ষিকতার স্বীকার্য। এখন আইনস্টাইনের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল সেটি আপেক্ষিকতা। যে আমরা আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স বা এর আগে পড়ে আসি আমরা সবকিছুকে আমরা কি ধরি, একটা ধ্রুব মান ধরি, অর্থাৎ নির্দিষ্ট একটা মান ধরি। যেমন আমরা বলি যে একটা বস্তুর ভর ধ্রুব, অর্থাৎ কোনো একটা বস্তুর ভর 1 কেজি, তাহলে এটা একটা ধ্রুব মান, কিংবা সময় ধ্রুব, কিংবা বস্তুর দৈর্ঘ্য ধ্রুব। তো আইনস্টাইন সেই প্রথম বলে যে কোনো কিছু কি নয়, এগুলো ধ্রুবক নয়, অর্থাৎ আমরা এগুলোকে ধ্রুবক বলতে পারবো না, যে সেগুলো পর্যবেক্ষণের সাপেক্ষে পর্যবেক্ষকের, অর্থাৎ আমরা কোন দৃষ্টিকোণ থেকে সেটিকে পর্যবেক্ষণ করি তার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে তার মান কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তো সেই জন্য বলা হয় যে কোনো কিছু কি নয় যে ধ্রুবক নয়, সবকিছু হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ তার অর্থ হচ্ছে যে এগুলো পরিবর্তন হতে পারে, যে কোনো সময় কি হতে পারে, মানটা পর্যবেক্ষক সাপেক্ষে মানটা তারতম্য হতে পারে বা বৃদ্ধি পেতে পারে, কমতে পারে। তাহলে এখানে আমরা মূলত এই স্বীকার্যগুলো দেখে নিব। তাহলে আমরা এখন আগের মধ্যে আমরা দুইটা অক্ষ নিলাম, যে একটা হচ্ছে যে এই অক্ষটি ও প্রাইম অক্ষটি ও অক্ষ হতে থেকে এক্স অক্ষ বরাবর বি ধ্রুববেগে ধাবমান বা গতিশীল। তাহলে আমরা বলতে পারি যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোগুলোতে পদার্থবিজ্ঞানের যে কোনো সূত্র একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। অনেকটা আমরা জড় প্রসঙ্গ কাঠামো ব্যাখ্যাতে যা বলেছিলাম। অর্থাৎ যদি আমরা এখানে যদি আমি লিখতে পারি F ইকুয়াল টু ma, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, আমরা এই কাঠামোতে একইভাবে লিখতে পারবো বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এটাকে আমরা বলি যে একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে আপেক্ষিকতার প্রথম স্বীকার্য। আর দ্বিতীয় স্বীকার্যকে বলা হয় আলোর বেগের ধ্রুবতার নীতি, অর্থাৎ আলোর বেগ সবসময় একই থাকবে, যে কোনো কাঠামোতে আলোর বেগের কোনো পরিবর্তন হবে না, এই মানটি সবসময় কি থাকবে, একই থাকবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে শূন্যস্থান বা বায়ুর মাধ্যমে আলোর বেগ ধ্রুব, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যদি আপেক্ষিক বেগের কথা চিন্তা করি, যে অনেক সময় দেখা যায় যে যেমন দুটি গাড়ি পরস্পর যদি বিপরীত দিক থেকে ক্রস করে, তো যাত্রীদের কাছে মনে হয় হঠাৎ করে স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা আপেক্ষিক বেগের ফলাফল। এখন ধরো দুটি গাড়ি যদি যে আলোর বেগে ক্রস করে, তাহলে যে টোটাল বেগ হওয়ার কথা c প্লাস সি ইকুয়াল টু 2c, কিন্তু এখানে c প্লাস সি ইকুয়াল টু c হবে, অর্থাৎ আলোর বেগের চাইতে কি বেশি বেগ হওয়া সম্ভব না। এটাকে আমরা বলি যে পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর কি নয়, নির্ভরশীল নয়, অর্থাৎ আলোর বেগের মানটি হচ্ছে ধ্রুব, সেটি মান 3 × 10 এর চেয়ে বেশি বেগ পাওয়া সম্ভব না। তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিকতার স্বীকার্য। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র আশা করতে পারি যে খ নাম্বারে আসতে পারে যে আপেক্ষিকতার স্বীকার্যগুলো লিখো, আর কোনো এখান থেকে প্রশ্ন আসার কথা না। আমরা পরবর্তীতে যাচ্ছে আমাদের গ্যালিলিও রূপান্তর, অর্থাৎ আইনস্টাইন যখন আপেক্ষিকতার স্বীকার্যগুলো প্রকাশ করে তার এক ধরনের রূপান্তর প্রয়োজন ছিল, সে যে রূপান্তরগুলো দিয়ে আপেক্ষিকতা ব্যাখ্যা করা যায়। তো গ্যালিলিও রূপান্তর করতে গিয়ে যে সে দুইটা কাঠামো নিল, যে একটা ও কাঠামো, একটা হচ্ছে ও প্রাইম কাঠামো, তাহলে আগের মতোই যে ভি বেগে কি গতিশীল, অর্থাৎ ধ্রুববেগে। এখন গ্যালিলিও রূপান্তর অনুযায়ী যে সংক্ষেপে আমরা শুধু বলতে পারি যে তার যেহেতু সে এক্স অক্ষ বরাবর গতিশীল, সেক্ষেত্রে অর্থাৎ এই অক্ষের কাঠামো এটার সাপেক্ষে এটার যে স্থানাঙ্ক সেটা এক্স মাইনাস ভিটি, যেটি একটি সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ সেক্ষেত্রে যে আলোর বেগে ধ্রুবতা নীতি এখানে লঙ্ঘিত হয়। এটি পরবর্তী সেজন্য গ্যালিলিও রূপান্তরটি আইনস্টাইন গ্রহণ করেনি, সে আরেকটি রূপান্তর গ্রহণ করেছিল যে লরেন্জ ফিটজেরাল্ড, যেটি আমরা নিচে আসছে। আর সে বলছে যে শুধুমাত্র যে অক্ষ বরাবর গতিশীল ওই অক্ষরই কি পরিবর্তন হবে, আর y ইকুয়াল টু y প্রাইম, z ইকুয়াল z প্রাইম, আর সময়ের এখানে পরিবর্তন করে নাই, এখানে ছিল এটাও একটা ভুল, এটাও একটা ভুল। তাহলে এই দুইটা ভুলকে সংশোধন করে
আর এটা আমরা একটা খ নাম্বার প্রশ্ন আসতে পারে যে কোন রূপান্তর অংশ আলোর বেগ পর্যবেক্ষকের বেগের উপর নির্ভরশীল। তো সেটা হচ্ছে আমরা যদি প্রশ্ন আসে অবজেক্টিভ আসতে পারে কিংবা ক নাম্বার আসতে পারে, তাহলে আমরা সোজা আনসার লিখবো সেটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। অর্থাৎ এখানে এই বেগটা কার উপর নির্ভরশীল? যে আলোর বেগ পর্যবেক্ষক অর্থাৎ পর্যবেক্ষকের যে বেগ তার উপর নির্ভরশীল। আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি যে লরেঞ্জ রূপান্তর। তাহলে আইনস্টাইন যেহেতু এমন একটি রূপান্তর খুঁজতেছিল যেটি দ্বারা সে তার সূত্রগুলোকে সহজে ব্যাখ্যা করা যায়, তো গ্যালিলিও রূপান্তর সীমাবদ্ধ থাকায় তো সেজন্য এই লরেঞ্জ ফিটজেরাল্ড রূপান্তরটি কি গ্রহণযোগ্য। তাহলে এখানে আমাদের যে যে প্রতিপাদনগুলো আছে এগুলো আসলে আমাদের কোনো কাজে লাগে না খুব একটা। আমরা যেহেতু এখন রিভিশনে আছি, তো আমরা জাস্ট পরীক্ষাতে আমরা কি কি আসবে আমরা সেটাই দেখে নিচ্ছি। যে অনেক সময় এই লাইনগুলো আসতে পারে যে লরেঞ্জ রূপান্তর সমীকরণগুলো লিখো। যেমন ধরো আসতে পারে যে তাহলে শুভ লিখতো যে এক্স প্রাইম, অর্থাৎ আমরা ওখানে যেমন এক্স প্রাইম পেয়েছিলাম যে এক্স মাইনাস বিটি, এখানে আমরা সেটা পাচ্ছি যে এক্স মাইনাস বিটি বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা একটা পরিবর্তন। আর যথারীতি যেহেতু ওয়াই প্রাইম বরাবর গতি নেই, তাহলে ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড। আর গ্যালিলিও বলেছিল যে টি প্রাইম ইকুয়াল টু টি, কিন্তু এখানে আমাদের লরেন্স রূপান্তর অনুযায়ী টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস বি স্কোয়ার ভি বাই সি স্কোয়ার এক্স, বা আমরা বই লিখে আছে বি এক্স বাই সি স্কোয়ার, আর নিচে যথারীতি রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো অনেক সময় যে যে বিপরীত রূপান্তরগুলো এভাবে আসতে পারে যে লরেঞ্জের বিপরীত রূপান্তরগুলো লিখো। জাস্ট আমাদের এখানে আমরা এক্স প্রাইম দিয়ে এক্স বের করছি, তখন আমাদের এক্স ইকুয়াল টু এক্স প্রাইমের সাপেক্ষে, অর্থাৎ এক্স এর মান বের করব এক্স প্রাইমের সাপেক্ষে। জাস্ট এখানে আমরা যদি মনে রাখার প্রয়োজন না হলে আমরা ইকুয়েটিং করি, যে সমীকরণটা সমাধান করি, তখন আমরা এটা পেয়ে যাবো যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস বিটি প্রাইম রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর যথারীতি দুইটাতে একই। আর টি এর ক্ষেত্রে যে এখানে টি মাইনাস টি প্রাইম প্লাস এভাবে। তাহলে এই দুইটা আমাদের রূপান্তর মনে রাখতে হবে, যেটা খ নাম্বার আসতে পারে। যেহেতু দেখো তোমাদের এখানে টপিকস খুবই কম, এখান থেকে ক খ দেওয়ার মতো প্রশ্ন আসলে খুব একটা বেশি নেই, তার মানে এগুলো খ নাম্বার হিসেবে আসার অনেক বেশি সম্ভাবনা থাকবে যে এই দুইটা রূপান্তর। অর্থাৎ যদি বলা হয় লরেঞ্জের রূপান্তরগুলো লিখো, তাহলে শুধুমাত্র আমরা উপরে এই চারটা সমীকরণ লিখবো। আর যদি বলা হয় বিপরীত রূপান্তরগুলো লিখো, তাহলে আমরা এইগুলো লিখবো। তাহলে এই হচ্ছে আমাদের লরেঞ্জ রূপান্তরগুলো থেকে। এখান থেকে আসলে গাণিতিক সমস্যা খুব একটা আসার কথা না। তারপরে যদি তোমরা কোনো সমস্যা খুঁজে বের করতে পারো, যদি টেস্ট পেপার বা শর্ট সিলেবাসের উপর টেস্ট পেপার যেহেতু বের হয়েছে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। এরপর হচ্ছে আমাদের সেই আমরা বলছিলাম যে তিনটে আপেক্ষিকতা আমাদের, যে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, তারপর হচ্ছে ভরের আপেক্ষিকতা। তাহলে আমরা সমীকরণ কোনো প্রতিপাদন করব না, আমরা শুধুমাত্র সমীকরণটা দেখে নিব, যে যেহেতু আমাদের রিভিশন। যে সময়ের আপেক্ষিকতা, যে অর্থাৎ এটাকে আমরা বলি যে কাল দীর্ঘায়ন। অর্থাৎ এটি যদিও আমরা হয়তো আমাদের বাস্তব লাইফে আমরা খুব একটা কল্পনা করতে পারি না। যেমন ধরো কোনো একটা বস্তু যদি অর্থাৎ গতিশীল থাকে, অর্থাৎ কোন একটা বস্তু গতিশীল তার যেই সময় ব্যবধান, আর একটা বস্তু যখন স্থির থাকে তার সময় ব্যবধান, দুইটা সময় ব্যবধান এক হয় না। যেমন ধরো ব্যাপারটা এরকম যে দুইজন যমজ ভাই বোন, তো একজনে কোন একটি মহাকাশ যান নিয়ে অভিযানে গেল, আর আরেকজন পৃথিবীতে রয়ে গেল। তো পৃথিবীর হিসাবে 30 বছর পর, যখন তাদের বয়স ধরলাম যে 20 বছর ছিল, যখন তাদের বয়স 20 বছর ছিল তখন, বা আমরা ধরে নিচ্ছি আর একটু বড়, যে 30 বছর ছিল, যে তখন এক ভাই মহাকাশ অভিযানে বের হলো আর আরেকজন পৃথিবীতে থেকে গেল। এখন 20 বছর পর ফেরত আসলো, তাহলে সেটা হচ্ছে কি পৃথিবীর হিসেবে 20 বছর। তো পৃথিবীতে যে ভাই ছিল যমজ ভাই, তো তার বয়স পৃথিবী হিসেবে হবে 50 বছর, যেহেতু 30 বছর বয়সে গেছে আর 20 বছর পরে ফেরত আসছে, তার মানে পৃথিবীতে যে ছিল তার বয়স হচ্ছে কত বছর? 50 বছর। এখন যে মহাকাশ অভিযান করে আসছে আমাদের পৃথিবী হিসেবে তার বয়স 50 বছরের হওয়ার কথা, কারণ যেহেতু সে 20 বছর আহ, পরে ফেরত আসছে। কিন্তু এই 20 বছর সে ছিল গতিতে, অর্থাৎ সে স্থির ছিল না। পৃথিবীতে যে ছিল সে স্থির ছিল, আর যে মহাকাশ অভিযানে ছিল সে ছিল একটা গতিতে। তো ওই গতিতে থাকাকালীন তার যে সময় ব্যবধান, আর পৃথিবীতে যে ছিল সে ছিল স্থির কাঠামোতে, এই দুইটা সময় ব্যবধান এক না। তো নিয়ম অনুযায়ী আমাদের বলি আমরা এটাকে কাল দীর্ঘায়ন, অর্থাৎ সময় ব্যবধান বেড়ে যায়। সময় ব্যবধানটা কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে কতটুকু হয়? তো আমরা এখানে টি কে ধরবো একটু উল্টা, অর্থাৎ আমরা টি নটটাকে ধরবো আমরা যে চলমান, অর্থাৎ যে গতিশীল থাকে। অর্থাৎ গতিশীল কাঠামোতে, যেমন ধরো তার যে ভাইটি ছিল মহাকাশ যানে অভিযানে ছিল, তো তার যে সময় ব্যবধানটা অর্থাৎ সে 20 বছর, সে 20 বছরটাকে আমরা টি নট ধরতে পারি।
সে 20 বছর না, মানে 20 বছরটা হচ্ছে পৃথিবীর হিসাবে হচ্ছে আমাদের টি, অর্থাৎ যেটা স্থির সেটাতে হচ্ছে টি। আর সে যে গতিশীল অবস্থায় ছিল সেই টি নট, সেই মানটা আমাদের হয়তো গাণিতিক সমস্যাতে বের করতে হয়। অর্থাৎ তার গতিশীল থাকা অবস্থায় যে সময় ব্যবধান সেটা হচ্ছে টি নট, আর পৃথিবীর থেকে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে আমাদের টি এর মান। আর যথারীতি রুট ওভার 1 - b² / c², তাহলে দেখা যাচ্ছে এই মানটা বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি কাল দ্বিগুণ। আমরা গাণিতিক সমস্যা সমাধান করি কি সেটা বুঝতে পারবে, এবং সৃজনশীল প্রশ্ন দুটো উদাহরণ দেওয়া আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবে। তারপর হচ্ছে আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা। এখন দৈর্ঘ্যটা সংকুচন হয়ে যায়, অর্থাৎ আমরা যখন কোনো বস্তু গতিশীল থাকে তার দৈর্ঘ্যটা যে আমরা স্থির দৈর্ঘ্যের চাইতে একটু ছোট মনে হয়, অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল থাকা অবস্থায়। এখন এই জাতীয় ব্যাপারটা আপেক্ষিকতা বোঝার জন্য আসলে আমাদের কম গতিতে হবে না, অনেক বেশি গতি যদি হয়, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি গতি হলে সহজে আমরা সেগুলো বুঝতে পারি। এখন আমাদের চারপাশে ব্যাগগুলো আসলে ওইরকম না, আমরা হয়তো সর্বোচ্চ শব্দের ব্যাগও পাই না, যেমন শব্দের ব্যাগ হলে সেটাকে আমরা বলি সুপারসনিক। তাহলে এই যাতে আপেক্ষিকতা ভালো করে অনুধাবন করার জন্য আমাদের ব্যাগটা কি অনেক বেশি হতে হয়। তো সেই জন্য হয়তো আমরা এগুলা বাস্তব লাইফে খুব একটা অনুধাবন করতে পারি না। তো যাই হোক, দৈর্ঘ্য আপেক্ষিকতা, তাহলে দৈর্ঘ্য কি হয়ে যায়, যে দৈর্ঘ্যটা কমে যায়, অর্থাৎ দৈর্ঘ্য কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে সেটা কতটুকু কমবে, যে L = L0 রুট ওভার, দেখো সমীকরণ দুইটা কিন্তু পার্থক্য দেখো আমাদের। এটা ছিল হচ্ছে t = T0/√1 - b²/c²। এখানে t0 দ্বারা বোঝাচ্ছে গতিশীল কাঠামোর সময় ব্যবধান, আর t হচ্ছে স্থির কাঠামোর সময় ব্যবধান। আর আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি যে L0 হচ্ছে এখানে স্থির, অর্থাৎ পৃথিবীতে, অর্থাৎ স্থির কাঠামোর যে দৈর্ঘ্যের ব্যবধানটা। আর এখানে L হচ্ছে চলমান কাঠামো, অর্থাৎ কোন একটা যেমন ধরো ওই আমরা আগের যে উদাহরণটা বলছিলাম সেটা এখন আনতে পারি, যে দুই ভাই যে মহাকাশ যান নিয়ে যাচ্ছিল, তার মহাকাশ যানের দৈর্ঘ্যটা, তো পৃথিবীতে তার দৈর্ঘ্যটা L0, আর সে যখন চলমান থাকবে তখন তার দৈর্ঘ্যটা হচ্ছে কি L, অর্থাৎ চলমানটা হচ্ছে L আর স্থিরটা হচ্ছে L0। তাহলে এখানে L0 ইন্টু √1 - b²/c²। তাহলে জাস্ট আমরা সমীকরণটা মনে রাখবো। আর কোনটা দ্বারা কি বোঝাই, এখানে ভি হচ্ছে অর্থাৎ যে বেগে যাচ্ছে মহাকাশ যানটি, আর সি হচ্ছে যথারীতি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ভরের আপেক্ষিকতা, যে আমরা হয়তো বাস্তব লাইফ থেকে হয়তো যে গতিশীল, যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ি আমরা সব জায়গায় কি লিখি, ভর ধ্রুব, আমরা বলি যে বস্তুর ভর হচ্ছে ধ্রুব, তাহলে সেই ধ্রুব মান হিসাব করি। তাহলে আমরা স্থির ভরটাকে আমরা বলি m0। তাহলে দেখো যে দৈর্ঘ্য সংকোচন এবং ভর দুইটা সমীকরণ একই কাছাকাছি, যে স্থির ভরটা হচ্ছে আমাদের বলি m0, আর ওখানে স্থির অবস্থার যে দৈর্ঘ্য সেটা ছিল L0। তাহলে এখানে স্থির ভর হচ্ছে m0, আর চলমান যে ভর সেটা হচ্ছে m। তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে চলমান ভর m স্থির ভর, অর্থাৎ m0/√1 - b²/c²। তাহলে এই হচ্ছে আমাদের মোট তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আগে আমি তোমাদেরকে বলছিলাম যে জাস্ট আমরা তিনটা ইকুয়েশন যদি মনে রাখতে পারি এবং কোনটা দ্বারা কি বুঝাই, তাহলে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। এবং বোর্ড পরীক্ষায় যে কোনো ভাবে অঙ্ক আসুক, এখান থেকে আসলে খুব বেশি কঠিন করে আসার কথা না, আমরা আনসার করতে পারবো। আমরা এখানে একটা মানে খ নাম্বার প্রশ্ন আসলে যে আপেক্ষিক তত্ত্বের সাহায্যে দেখাও যে যে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। জাস্ট আমরা এই সমীকরণে যদি যে বেগের মান যদি c বসাই, তাহলে c/c = 0। তো 1 মাইনাস কি হয়ে যাবে, b/c, অর্থাৎ এখানে যদি আমরা b বসাই, b এর পরিবর্তে c বসাই, তাহলে 1, তাহলে 1 - 1 = 0। তাহলে 0 দ্বারা যদি ভাগ করি সেটা ইনফিনিটি, তার মানে বস্তুর ভর কি হয়ে যাচ্ছে, অসীম। তাহলে আসলে এটা বস্তুর ভর কি অসীম হতে পারে না, তার মানে আমরা এটা বলতে পারি যে কোনো আলোর বেগের কি হতে পারে না, যে কোনো বস্তুর বেগ আলোর বেগে কি হতে পারে না, সমান হতে পারে না। আমরা হোমওয়ার্কে চলে যাচ্ছি, যে তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক, এটি বোর্ডের একটি প্রশ্ন, যে দিনাজপুর বোর্ডে 2016 সালে এসেছিল, যে ভূপৃষ্ঠে একটি রকেটের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। খেয়াল করো, আমি তো তোমাদেরকে প্রশ্নটা বোঝাই দিচ্ছি, যে তোমরা আশা করি এটি করতে পারবে এবং করে সেটাকে খাতার মধ্যে লিখে কমেন্টে ছবি তুলে জানাবে, তাহলে খুশি হব। কারণ তোমাদের অংশগ্রহণে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তোমরা যদি আমরা দেখি যে তোমরা কাজটা করেছো বা করতে পারতেছো, তাহলে সেটা আমরা আরো অনুপ্রাণিত হব। আমি চেষ্টা করবো তোমাদেরকে যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডগুলো সমাধান করে দিতে, যদি তোমরা কমেন্টে বা যে কোনোভাবে আমাদের সাথে থাকো।
তাহলে খেয়াল করো যে 10 মিটার এখানে দৈর্ঘ্য, এটা হচ্ছে তার পৃথিবীতে দৈর্ঘ্যটা, অর্থাৎ তার স্থির দৈর্ঘ্য মানে এল নট। আর তার ভর 500 কেজি, তার মানে হচ্ছে এম নট। এটাকে আমরা এম নট দ্বারা প্রকাশ করব। এখন ধরো যে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এটা হচ্ছে তার বেগ, সে এত বেগে চলতে শুরু করলো। খুবই সিম্পল প্রশ্ন। এরপর দেখো বলছে যে উদ্দীপকের আলোকে রকেটের চলমান দৈর্ঘ্য। জাস্ট চলমান দৈর্ঘ্য মানে কি আমরা হিসাব করবো যে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। ব্যাস, আমরা শুধু মানটা বসাই দিব। তাহলে চলমান দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল নটের মান হচ্ছে আমরা 10 মিটার বসাবো, আর যথারীতি ব্যাগের মান বসাবো। ব্যাস। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রকেটটির ব্যাগ দ্বিগুণ করা হলে ভরের কি। তাহলে এখন যে ভর আছে তা দিয়ে আমরা কি করব, যে ব্যাগ তা দিয়ে আমরা একবার তার চলমান ভর বের করবো, অর্থাৎ এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার সূত্র দিয়ে। এখানে তার এম নট মানে হচ্ছে 5000। আর পরবর্তীতে আমরা ব্যাগটাকে দ্বিগুণ করে তখন আবার আমরা ভর বের করব। তো দুই ভরে আমরা পার্থক্য। খুবই সহজ প্রশ্ন, আশা করি তোমরা পারবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরেকটি, এটুই বোর্ডে আসছে যে চট্টগ্রাম বোর্ডে 2015 সালে যে 55 কেজি, যে একজনের বয়স 55 কেজি, আর অর্থাৎ আকমলের ভর হচ্ছে 55 কেজি এবং তার বয়স হচ্ছে কত বছর, 40 বছর। তো সে এত বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধান মানে গ্যালাক্সি গেল। তো তার যমজ ভাই হচ্ছে আজমলের বয়স, অর্থাৎ যমজ আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম, তার যমজ ভাই আজমলের বয়স হচ্ছে কত, আজমলের বয়স যখন 80 বছর হলো তখন সে পৃথিবীতে ফেরত আসলো। তার মানে খেয়াল করো যে যেহেতু সে 40 বছর, তার মানে তার আজমলের বয়সও 40ই ছিল, তার মানে সে কত বছর আসলো, 80, তার মানে 50 বছর সে পৃথিবীতে ফেরত আসছে। তাহলে এই 50 বছরটাকে আমরা হিসাব করবো কি দ্বারা, যে স্থির কাঠামো অর্থাৎ টি, আর টি নটটা আমরা বের করব। তো সেই টি নটের মান যদি আমরা টি এর সাথে বসাই ফেলি তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা সেটা বের করতে পারবে। আর ভর অবশ্যই নির্ণয় করতে পারবে এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার বাই সি স্কয়ার। আশা করি তোমরা শেষ করতে পারবে। আর বিস্তারিত কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।